স্যার আপনি শুরু করে দিন। আচ্ছা, কেউ জয়েন করেনি তো মনে হয়। স্যার একজন করলো। ঠিক আছে, ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা মূলত এমসিকিউ মাধ্যমে আমরা থিওরি পোর্শন গুলো করার চেষ্টা করব। খুবই ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের জন্য। চলো আমরা ফার্স্ট এমসিকিউতে একদম চলে যাই, ডাইরেক্ট শিফট করি। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্লাসিফাইড অ্যাজ এলিমেন্ট। তো তোমরা অবশ্যই ভয়েস অন করে বলতে পারো। হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্লাসিফাইড অ্যাজ অ্যান এলিমেন্ট, নিচের কোনটাকে আমরা এলিমেন্ট বলতে পারি? কার্বন ডাইঅক্সাইড। চলো, ওয়াটার, অক্সিজেন, বলছো প্রেম বল্লভ, তাই তো? হ্যাঁ, প্রেম হ্যাঁ, বল্লভ বলছো কার্বন ডাইঅক্সাইড। বেশ, চলো দেখো আমাদের এইখানে তফাৎটা বুঝতে হবে কিছু জিনিসের মধ্যে। যেমন ধরো এলিমেন্ট, যেটাকে আমরা বলে থাকি মৌল। যেমন ধরো আমাদের কম্পাউন্ড, যেটাকে আমরা বলি যৌগ। এবং আরেকটি জিনিস রয়েছে যেটাকে আমরা বলি মিক্সচার, যেটাকে আমরা বলছি মিশ্রণ। এদের মধ্যে তফাৎ কি, তফাৎটা বোঝাটা খুব জরুরি। দেখো, আমরা যদি বলি যে অক্সিজেন, আমরা যদি বলি হাইড্রোজেন, আমরা যদি বলি নাইট্রোজেন, আমরা যদি বলি সোডিয়াম, আমরা যদি বলি গোল্ড, আয়রন, খেয়াল করলে দেখবো এদের মধ্যে একই ধরনের অ্যাটম রয়েছে, একই ধরনের পরমাণু, তাই না? যেমন ধরো আমি একটা লোহার বার নিচ্ছি, আয়রন বার। আয়রন, আয়রনের সংকেত তোমরা কম বেশি জানো, Fe। ফেরাস কথা থেকে এসেছে, তাই আয়রনের সংকেত হচ্ছে Fe। আমরা যদি একটা লোহার বার নিই তো তার মধ্যে যা পরমাণু দেখতে পাবো সবকটাই লোহা, লোহা ছাড়া অন্য কিছু নেই, মানে পিওর যদি হয়। ধরো সাপোজ কোনো একটা কন্টেনারের মধ্যে অক্সিজেন গ্যাস আছে এবং পিওর অক্সিজেন গ্যাস, তাহলে তার মধ্যে শুধুই অক্সিজেন থাকবে। এগুলোকে আমরা বলি এলিমেন্ট বা মৌল। এবং আমরা দেখব যে এই পৃথিবীতে টোটাল 118খানাই মৌল আছে। কতগুলো? 118টা। এবং 118টা মৌল নিয়ে একটা টেবিলও তৈরি করা হয়েছে। কেউ বলতে পারবে হোয়াট ইজ দ্য নেম অফ দিস টেবিল? পিরিয়ডিক টেবিল। এটাকেই বলি আমরা পিরিয়ডিক টেবিল। ভেরি গুড। তার মানে পিরিয়ডিক টেবিলে ওই 118টা যে জিনিস রয়েছে ওটা আর কিছু নয়, সবকটাই হচ্ছে মৌল। কম্পাউন্ড বা যৌগ কি? যখন মৌলগুলো একসাথে জয়েন হয় তখন তৈরি করে যৌগ। কিন্তু জয়েন হওয়ার ক্ষেত্রেও বুঝতে হবে যে দু ধরনের কেস হতে পারে। কিরকম? লেটস সাপোজ আমরা একটা উদাহরণ নিই, জল, যেটার সংকেত হচ্ছে H2O। আমরা খেয়াল করলে দেখবো এর মধ্যে হাইড্রোজেনও আছে, এর মধ্যে অক্সিজেনও আছে, দু ধরনের জিনিস আছে বা দু ধরনের পরমাণু আছে। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এর মধ্যে দেখো সিও আছে, ও আছে, কার্বন আছে, অক্সিজেন আছে, দু ধরনের পরমাণু আছে। আবার যেমন ধরো সাপোজ আমি যদি বলি সল্ট, সল্টের সংকেত হচ্ছে NaCl, এর মধ্যে দেখো সোডিয়াম আছে, ক্লোরিন আছে। তাহলে এগুলো বেসিক্যালি দুটো বা তিনটে মৌল ইউজ করে তৈরি হয়েছে। তো এগুলোকে আমরা বলছি কম্পাউন্ড বা যৌগ।
নাও মিক্সার বা মিশ্রণ কি? লেটস সাপোজ আমি যদি অক্সিজেন এবং নাইট্রোজেন এই দুটোকে মিক্স করে দিই, দুটো গ্যাস নিলাম, দিয়ে মিক্স করে দিলাম, তাহলে যেটা তৈরি হলো সেটা হচ্ছে মিক্সার। তাহলে যেটা তৈরি হলো সেটা হচ্ছে কি মিক্সার। কিন্তু এই অক্সিজেন নাইট্রোজেন কোনো কেমিক্যাল রিয়াকশন করার মাধ্যমে যদি NO2 বা নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, তাহলে সেটাকে আমরা বলবো কম্পাউন্ড। মানে যদি O2 আর N2 জাস্ট এমনি মিশে যায় তাহলে সেটাকে মিক্সার বলবো। যেমন ধরো লবণ বা সল্ট আর ওয়াটার, জল, এই দুটো যদি মিক্স হয়ে যায় তাহলে এদেরকে মিক্সার বলবো। তাহলে মিক্সার এবং কম্পাউন্ড দুটোর মধ্যে একটা তফাৎ আছে। মিক্সারের মধ্যে যারা মিশছে তারা কেমিক্যালি মিশছে না, তারা ফিজিক্যালি মিশে যাচ্ছে। এই দুটো জিনিসকে আলাদা করা যায়, ফিজিক্যালি বা কেমিক্যালি সহজে আলাদা করা যেতে পারে। কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে যখন জল তৈরি হচ্ছে তখন হাইড্রোজেন অক্সাইড অক্সিজেন কেমিক্যালি মিক্স আপ হচ্ছে এবং একটা নির্দিষ্ট অনুপাতে মিক্স আপ হচ্ছে। আমি এখানে দুটো কথা লিখবো, এক হচ্ছে নির্দিষ্ট অনুপাতে মিশছে তারা, আর নাম্বার টু আমরা বলবো যে সহজে আলাদা করা যাবে না, এদেরকে সহজে আলাদা করা যাবে না। ফিজিক্যালি তো আলাদা করা যাবেই না, সহজে আলাদা করা যাবে না। এইগুলোকে আমরা বলছি কম্পাউন্ড বা যৌগ। কিন্তু মিক্সারের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট অনুপাতে মিশছে না, কোনো নির্দিষ্ট অনুপাতে মিশছে না। মানে অক্সিজেন আর নাইট্রোজেন আমি মেশালাম, হতে পারে যে অক্সিজেন কম পরিমাণে নিলাম, নাইট্রোজেন অনেক পরিমাণে নিলাম, কোনো নির্দিষ্ট অনুপাত যদি না থাকে তাহলে সেটাকে আমরা বলবো মিক্সার। এবং এখানে রাসায়নিকভাবে কিন্তু যুক্ত হচ্ছে না এই অক্সিজেন নাইট্রোজেন, তাই এদেরকে সহজে আলাদা করা সম্ভব, সহজে আলাদা করা যায়। তাহলে দেখো, একটা জায়গায় গেল এলিমেন্ট, একটা জায়গায় গেল কম্পাউন্ড এবং একটা জায়গায় গেল মিক্সার। এদের মধ্যে পার্থক্যগুলো আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে। এবার ওপরের প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করো, প্রেম বল্লভ, শিল্পী যারা রয়েছে। অক্সিজেন অক্সিজেন হুইচ অফ দ্য অক্সিজেন ফলোইং ইজ এন এলিমেন্ট? হ্যাঁ, এবারে দেখো আমরা বুঝতে পারছি জল তো এলিমেন্ট নয়। জল কি তাহলে? জল একটা কম্পাউন্ড। বাতাস, বাতাসের মধ্যে কি আছে বলো? বাতাস, এটাকে আমরা বলবো, জলকে আমরা বলবো অবশ্যই কম্পাউন্ড। বেশ। এয়ারের মধ্যে কি আছে? বাতাস। বাতাস মানে আমাদের এই আহ, যে স্তর রয়েছে অ্যাটমসফিয়ারের, সেই বাতাসের কথা বলছি। এটা কি? এটা অ্যাকচুয়ালি মিক্সার। ভেরি গুড। অক্সিজেন অবশ্যই এলিমেন্ট বা মৌল। কার্বন ডাইঅক্সাইডকে কি বলবো? কার্বন ডাইঅক্সাইডে কার্বন অক্সিজেন একটা নির্দিষ্ট অনুপাতে যুক্ত আছে, এটা চেঞ্জ হবে না। হ্যাঁ, আমি যদি এখানে কার্বন ডাইঅক্সাইডের কথা বলি আর আমেরিকায় কার্বন ডাইঅক্সাইডের কম্পাউন্ড কথা বলি, হ্যাঁ, দুটোরই অনুপাতটা নির্দিষ্ট, তাহলে এটা হয়ে যাবে কম্পাউন্ড। চলো, তাহলে আমরা এলিমেন্ট, কম্পাউন্ড আর মিক্সার চিনতে শিখে গেছি। নেক্সট প্রশ্নে চলে যাব। এ সাবস্টেন্স মেড আপ অফ টু অর মোর এলিমেন্টস দ্যাট আর কেমিক্যালি কম্পাউন্ড ইন এ ফিক্সড রেশিও ইজ কল্ড। দুটো বা তার বেশি এলিমেন্ট যখন কেমিক্যালি কম্পাউন্ড হয় একটা ফিক্স রেশিওতে, নির্দিষ্ট অনুপাতে, তখন তাকে কি বলি? কম্পাউন্ড কম্পাউন্ড আমি একটু আগেই বলে দিলাম, এই পুরো ব্যাপারটা তোমাদের ডিসকাস করেছি, সেটিকে আমরা বলছি কম্পাউন্ড। মিক্সার কিন্তু নয়, কারণ মিক্সারের মধ্যে নির্দিষ্ট অনুপাত থাকে না। আচ্ছা, সলিউশন ব্যাপারটা কি? এটা তো মিশ্রণ বুঝলাম। সলিউশন কি? সলিউশন মানে বাংলায় যেটাকে বলি আমরা দ্রবণ। দ্রবণও কিন্তু সলিড একটা এক দ্রবণও কিন্তু এক ধরনের মিক্সার। দ্রবণ বা সলিউশন এটাও কিন্তু এক ধরনের মিক্সার, মানে দুটো জিনিসের মিক্সার। এখন দ্রবণ অনেক রকম হতে পারে। লেটস সাপোজ লিকুইড প্লাস লিকুইড দ্রবণ হতে পারে, ঠিক আছে? লেটস সাপোজ একটা সলিড নিলাম, সেটাকে আমি লিকুইডের মধ্যে মিক্স করে দিলাম। লেটস সাপোজ হতে পারে যে একটা লিকুইডের মধ্যে গ্যাস মিক্স করে দিলাম। আবার এরকমও অনেক জায়গায় দেখা গেছে গ্যাস সলিডের মধ্যে দ্রবণ তৈরি করেছে, এরকমও উদাহরণ আছে।
তাহলে সলিউশন বা দ্রবণ এটাও কিন্তু এক ধরনের মিক্সচার, এটা আমাদেরকে বুঝতে হবে। চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ হোমোজিনিয়াস মিক্সচার? হোমোজিনিয়াস মিক্সচারের এক্সাম্পল কোনটা? এ সি হবে, সি হবে। Salt dissolved in water. চলো দেখো, মিক্সচার বা মিশ্রণ দু ধরনের হতে পারে। একটাকে বলা হয় হোমোজিনিয়াস, বা যেটাকে বাংলায় বলি আমরা সমসত্ব। আর এটাকে বলা হয় হেটেরোজিনিয়াস। So এটা sand and soil, sand and ঠিক আছে, salt. ঠিক আছে, আমি আগে বলে নিই। অসমসত্ব মিক্সচার দু ধরনের হতে পারে। হোমোজিনিয়াস মিক্সচার কাকে বলে? The same. সিম্পল একটা কথা মনে রাখবো, ইউনিফর্ম কম্পোজিশন। ইউনিফর্ম কম্পোজিশন। এবার আমি উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লেট সাপোজ আমি 1 গ্লাস জল নিয়েছি এবং এই জলের মধ্যে আমি সল্ট, এটা হচ্ছে ওয়াটার, এর মধ্যে আমি একটু সল্ট দিয়েছি এবং তারপরে গুলে দিয়েছি। তাহলে এই যে সল্ট ওয়াটারটা তৈরি হলো, এর প্রত্যেকটা অংশে, লেট সাপোজ এটা এই heterogeneous অংশটা, হবে। হ্যাঁ এই অংশটা, এই অংশটা, এই অংশটা, আমি যদি প্রত্যেকটা অংশ দেখি, প্রত্যেকটা অংশে জল এবং লবণের যে অনুপাত এটা কিন্তু সেম, মানে কম্পোজিশনটা ইউনিফর্ম। ঠিক আছে, কম্পোজিশনটা ইউনিফর্ম। এমন নয় যে এই জলটার, ওই ওই সল্ট গোলা জলটা, লবণ গোলা জলটার উপরের দিকটা একটু বেশি লবণাক্ত, নিচের দিকটা কম লবণাক্ত, এরকম তো হয় না। পুরোটাই ইউনিফর্ম হয়ে যায়। আমরা যখন শরবত গুলি, পুরোটাই ইউনিফর্ম ভাবে মিশে যায়। যেমন ধরো জলের মধ্যে আমরা চিনি দিয়ে গুলে দিলাম পুরো, তাহলে সেই যে জিনিসটা দাঁড়ালো সেটাকে আমরা বলছি ইউনিফর্ম কম্পোজিশনের মিক্সার। তো এটাকে আমরা বলছি হোমোজিনিয়াস মিক্সার। যেমন ধরো আমরা হোমোজিনিয়াস মিক্সারের এক্সাম্পল যদি নিই, সল্ট ওয়াটার। তাহলে সিটা ঠিকই বলেছেন, সিট হবে। সুগার সলিউশন। ওকে, আরো যদি হোমোজিনিয়াস মিক্সারের এক্সাম্পল আমি বলি, লেট সাপোজ আমি যদি বলি ভিনিগার। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো ভিনিগার। ভিনিগার কি দিয়ে তৈরি হয় কে বলতে পারবে? অ্যাসিটিক অ্যাসিড। ভেরি গুড, ভিনিগার তৈরি হয় অ্যাসিটিক অ্যাসিড দিয়ে। এখানে ওয়াটার আর অ্যাসিডের একটা মিক্সার। অ্যাসিডিক অ্যাসিডের একটা জলীয় দ্রবণ হচ্ছে ভিনিগার। যেমন লেবু ধরো আমি, গোলা জলও ভিনিগার হবে? লেবু গোলা না জল লেবু গোলা জলকে ভিনিগার বলবো না, বোঝা গেল? লেবুর মধ্যে অ্যাসিড যে, লেবুর মধ্যে যে অ্যাসিড থাকে দ্যাট ইজ নোন অ্যাজ সাইট্রিক অ্যাসিড, নট অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিড কোনটা কোনটা থাকে? ওই যে ভিনিগার যেটা বললাম, ভিনিগার আর আমি যেটা ন্যাচারাল ইউজ হয় রান্নায় ন্যাচারাল সেটা। ফ্রুটস বলো। ন্যাচারাল ফ্রুটস এর মধ্যে ক্যাপসি অ্যাসিড থাকে। অ্যাসিডিক অ্যাসিড ন্যাচারাল এর মধ্যে থাকে না। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, আরো হোমোজিনিয়াস মিক্সারের উদাহরণ আমি নিই, কারণ এগুলো তোমাদের বোঝার দরকার আছে। লেট সাপোজ আমি যদি বলি যে সয়েল। দেখো এবার সয়েল বললে অনেকে ভাবতে পারে যে স্যার এটা মনে হচ্ছে যেন হেটেরোজিনিয়াসই হওয়ার কথা, বিভিন্ন জায়গায় তো কম্পোজিশন বিভিন্ন রকম, বাট অ্যাজ এ হোল আমি যদি একটা সয়েল কম্পোনেন্ট নিই, তার মধ্যে এলিমেন্টস গুলোর যে ইউনিফর্মিটি রয়েছে সেটা আমরা কিন্তু দেখতে পাবো। সয়েল কিন্তু একটা হোমোজিনিয়াস মিক্সার, এটা মনে রাখবে, পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে দেয়। আচ্ছা, তাহলে আরেকটা এটা হচ্ছে, অ্যান্সারটা কি হবে? হ্যাঁ কি বলছি হবে? সিটা। হ্যাঁ। আমি আগে বলে নিই সবকটা, তারপরে আমি অ্যান্সারটা বলছি। এয়ার বা বাতাস পরীক্ষায় অনেকবার দিয়েছে যে বাতাস কি ধরনের মিক্সার। তো বাতাস মনে রাখতে হবে হোমোজিনিয়াস মিক্সার। তারপরে ধরো ব্লাড, রক্ত, হোমোজিনিয়াস মিক্সার। মিল্ক,
হোমোজেনিয়াস মিক্সার। তো আমি যেগুলো লিখলাম এই প্রত্যেকটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পিডিএফটা যখন পাবে তোমরা, সেই পিডিএফ থেকে ভালো করে এগুলো নিজেরা নোট আউট করে নেবে। স্যার একটা কোশ্চেন জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। স্যার বলছি এয়ারের মধ্যে তো স্যার বিভিন্ন গ্যাসের সামঞ্জস্যতা তো স্যার আলাদা থাকে তো, হ্যাঁ, মানে স্যার বাট যখন আমি, নাইট্রোজেন দেখি। হ্যাঁ যখন আমি এয়ার অ্যাজ এ হোল বলছি, গোটা পৃথিবীর বায়ুমণ্ডলের কথা বলছি, তার মধ্যে আমরা কম্পোজিশনটা যদি দেখি সবসময়ই 78% নাইট্রোজেন, 21% অক্সিজেন থাকে। হ্যাঁ। ও বুঝতে আচ্ছা স্যার, পেরেছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ফুল ঠিক আছে। হেটেরোজেনিয়াস মিক্সার কথাটার মানে হচ্ছে নন ইউনিফর্ম কম্পোজিশন, মানে কম্পোজিশনটা ইউনিফর্ম নয়। প্রথম কথা, এইখানে যে এক্সাম প্রশ্নে যেটা দেওয়া হয়েছে সেটা কি আমি বলি, দ্যাট ইজ অয়েল অ্যান্ড ওয়াটার। অয়েল অ্যান্ড ওয়াটার কি মিক্স হয় তোমাদের মনে হয়? না, না, কোনোদিনই মিক্স হয় না। তাহলে মিক্স যদি না হয়, আমি যদি কিছুক্ষণ রেখে দিই, তাহলে ওপরের দিকে তেলটা চলে আসবে, নিচের দিকে জলটা চলে যাবে। তাহলে এই ধরো সাপোজ 1 গ্লাস জলে আমি তেল দিয়ে দিয়েছি, তাহলে কি হবে? ওপরের দিকে তেলটা চলে আসবে আর নিচের দিকে জলটা থাকবে। তাহলে দেখো, এই জায়গাটার একটা কম্পোজিশন, এই জায়গাটার একটা কম্পোজিশন, দুটো কম্পোজিশন আলাদা আলাদা। তাহলে এটাকে আমরা হেটেরোজিনিয়াস মিক্সার বলবো। যেমন ধরো আমি সাপোজ, আমি আরো উদাহরণ নিচ্ছি, স্যান্ড প্লাস আয়রন পার্টিকেলস আমি যদি নিই, স্যান্ড প্লাস আয়রন পার্টিকেলস, বালি নিলাম আর কিছু আয়রন পার্টিকেলস নিলাম, দিয়ে মিক্স করে দিলাম, কিন্তু মিক্সারটা যে সবসময় পুরোপুরি হোমোজেনিয়াস হয়ে যাবে এরকম কোনো মানে নেই। জেনারেলি সলিড যখন আমরা মেশাই তখন পুরোপুরি হোমোজেনিয়াস হয়ে যায় এরকম কোনো মানে নেই। যেমন ধরো চালে ডালে মিশিয়ে দিলাম, এটা হোমোজেনিয়াস মিক্সার তৈরি হবে না, আমি যতই চেষ্টা করি। কিন্তু একদম পারফেক্টলি হোমোজেনিয়াস মিক্সার হওয়াটা এটা অসম্ভব, তাই না? আচ্ছা, হোমোজেনিয়াস মিক্সারের মধ্যে আরেকটা এক্সাম্পল আমি তোমাদেরকে বলবো, দ্যাট ইজ নোন অ্যাজ, এটা মনে রাখবে, এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে, অ্যালয়। অ্যালয় কথাটার মানে হচ্ছে সংকর ধাতু। নাম শুনেছো সবাই? হ্যাঁ স্যার। সংকর ধাতু কি জিনিস? হোয়াট ইজ অ্যালয়? বলছে যে দুটো বা তিনটে ধাতু যখন আমরা মিক্স করি তখন সেই জিনিসটাকে আমরা বলি অ্যালয় বা সংকর ধাতু। একটা উদাহরণ যদি আমি নিই তাহলে বুঝতেই পারবে, যেমন ধরো ব্রোঞ্জ। ব্রোঞ্জ হচ্ছে একটা অ্যালয়। ব্রোঞ্জের মধ্যে কি কি থাকে? তামা টিন। তামা, টিন, ভেরি গুড। আমরা ব্রোঞ্জ যুগ পড়েছি ইতিহাসে, কপার প্লাস টিন। এখন এই কপার আর টিন যখন মিক্স হয়ে ব্রোঞ্জ তৈরি হচ্ছে তখন অ্যাকচুয়ালি এদের মিশ্রণটা হচ্ছে হোমোজিনিয়াস। সবাইকে বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার ক্লিয়ার। তাহলে এই প্রশ্নটার উত্তর কি হয়ে গেল? অয়েল অ্যান্ড ওয়াটার। স্যান্ড অ্যান্ড সল্ট তো হবেই না, সল্ট ডিজলভ ইন ওয়াটার হবেই না, সয়েলও হচ্ছে না। নেক্সট প্রশ্নে চলে যাব। হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু ফর এ কম্পাউন্ড? স্যার, স্যার আগের কালে উত্তরটা কি হবে স্যার? হ্যাঁ বলো। হোমোজিনিয়াস তাহলে কি অয়েল অ্যান্ড ওয়াটার? হ্যাঁ, ও সরি, এখানে হ্যাঁ, হোমোজিনিয়াস মিক্সার বলেছে না। হ্যাঁ স্যার ওটাই বলছিলাম, সি হবে। তা ওটা কি হবে? সিট হবে স্যার, সল্ট ডিজলভ ইন ওয়াটার, সরি সিট সরি হবে। সরি, এটারে জেনে হোমোজিনিয়াস। এসেছে এক্সাম্পল ওটা। উত্তরটা এখানে সি হবে। পসিবল, মানে সব থেকে পসিবল উত্তর যেটা আমি দেখতে পসিবলটা সি। পাচ্ছি হোমোজিনিয়াস, সেটা হচ্ছে যে সল্ট ডিজলভ ইন ওয়াটার, এটা। হ্যাঁ, হ্যাঁ। চলো নেক্সট। হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু ফর এ কম্পাউন্ড? কম্পাউন্ড বা যৌগের ক্ষেত্রে নিচের কোনটা ঠিক? ইট ক্যান বি সেপারেটেড ইন্টু পার্টস বাই ফিজিক্যাল মেথড। It has the same properties as the element that make it up. It has a variable composition. It has different properties from its constituent elements. বলো কোনটা ঠিক হবে? স্যার ইট হ্যাজ ডিফারেন্ট প্রপার্টিজ ফ্রম ইটস কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস। চলো, দেখ, এটা আমি একটু আগে ডিটেল। অলরেডি কম্পাউন্ড বা যৌগ সম্পর্কে বলেছি। আমি তবু আরেকবার আমি ডিটেলে কম্পাউন্ড বা যৌগের বৈশিষ্ট্যগুলো বলার চেষ্টা করি। নাম্বার ওয়ান, কম্পাউন্ড তৈরি হয়
দুটি মৌল দিয়ে, দুটি বা তিনটি মৌল দিয়ে, তিনটি মৌল দিয়ে, মৌল বা যেটাকে আমরা ইংরেজিতে বলছি এলিমেন্ট। যেমন ধরো H2O, স্যার এটা জল। ইয়ে হবে স্যার, ডিফারেন্ট সেম প্রপোর্শন থাকবে, ওকে, ঠিক আছে। সেম যেমন প্রপোর্শন ধরো থাকবে। যেমন ধরো CO2, যেমন ধরো NaCl, যেমন ধরো H2SO4, এগুলো সবই হচ্ছে কম্পাউন্ড, দুটো বা তিনটে মৌল বা এলিমেন্ট রয়েছে। স্যার এটা বি হবে কম্পাউন্ড। স্যার। আচ্ছা, প্রেম বল্লভ, তুমি একবারই উত্তর করো, আমি বলে নিই তারপরে আমি। স্যার বি বি স্যার, স্যার বি স্যার, বি স্যার। আমার কথাটা শুনতে পাচ্ছ প্রেম বল্লভ, আমি কি বলছি? হ্যাঁ স্যার। উত্তরটা একবারই করো, হ্যাঁ। ফিক্সড কম্পোজিশন, মনে রাখতে হবে ফিক্সড রেশিও। ফিক্সড রেশিও কথাটার মানে কি? মানেটা হচ্ছে যে লেট সাপোজ জল যদি তৈরি হয়, জলের মধ্যে হাইড্রোজেন 2 ভাগ, অক্সিজেন 1 ভাগ আছে, এই রেশিওটা চেঞ্জ হবে না। যে কোনো জল, আমি যদি পুকুরের জল নিয়ে নিই, সেখানেও 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন থাকবে। সমুদ্রের জলেও তাই, মিনারেল ওয়াটারেও তাই, সব জায়গাতেই 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন থাকবে। যেমন কার্বন ডাইঅক্সাইড, এখানেও কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন আর অক্সিজেনের যা অনুপাত আছে, আমেরিকাতে গেলেও তাই পাবে, লন্ডনে গেলেও তাই পাবে। সো রেশিও উইল বি ফিক্স, চেঞ্জ হবে না কখনো। 3 নম্বর আরেকটা কথা বলবো, যে কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট গুলোর প্রপার্টি, এলিমেন্ট গুলোর ধর্ম এবং যৌগের ধর্ম এক নাও হতে পারে। যৌগের ধর্ম সাধারণত এক হয় না, আমরা এটাই বলবো, সাধারণত এক হয় না। যেমন ধরো জল তৈরি হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। হুম, হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস, অক্সিজেনও গ্যাস, কিন্তু জল হচ্ছে লিকুইড। তাই যেগুলো দিয়ে তৈরি হচ্ছে সেগুলোর ধর্ম যে এর মধ্যেই থাকবে এরকম কোনো মানে নেই। 3 নম্বর হচ্ছে, 3 নম্বর হচ্ছে এদের আহ এলিমেন্টসগুলিকে ফিজিক্যালি সেপারেট করা যাবে না। আমি যদি জলের মধ্যে হাইড্রোজেন অক্সিজেনকে আলাদা করার চেষ্টা করি, তাহলে ফিজিক্যালি সেপারেট করা যাবে না, কেমিক্যালি করতে হবে। হুম, এদের একটা নির্দিষ্ট ধর্ম থাকবে, মানে জলের ধর্ম বদলাবে না। মানে ধরো জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা জানি বাষ্পীভূত হয়, কিন্তু দুদিন পরে হঠাৎ করে জল দেখবো যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পীভূত হয়ে যাচ্ছে, এরকমটা হবে না। তাহলে প্রপার্টিজ আর ফিক্সড, প্রপার্টিজ আর ফিক্সড, বদলাবে না। সো দিজ আর দ্য প্রপার্টিজ অফ কম্পাউন্ড। এগুলোর প্রত্যেকটার উপর বেস করে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়, তাই এগুলো বোঝাটা খুব জরুরি। এবার আছে এই প্রশ্নের উত্তর কি হবে। ইট ক্যান বি সেপারেটেড ইনটু ইটস পার্টস বাই ফিজিক্যাল মেথড। ফিজিক্যাল মেথড দিয়ে এদের পার্টস গুলোকে আলাদা করা যায়, এটা তো নয়। ইট হ্যাজ দ্য সেম প্রপার্টিজ অ্যাজ দ্য এলিমেন্টস দ্যাট মেক ইট আপ। এইটা যে এলিমেন্টস গুলো তৈরি হয়েছে তার মতো একই ধর্ম থাকে, এটাও হবে না। ইট হ্যাজ এ ভেরিয়েবল কম্পোজিশন, না এটাও হবে না, কারণ ওদের কম্পোজিশনটা সবসময় ফিক্স থাকবে। এইটা হবে ইট হ্যাজ ডিফারেন্ট প্রপার্টিজ ফ্রম ইটস কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস। চলো নেক্সট প্রশ্নে চলে যাবো। একটা কোশ্চেন করবো হ্যাঁ স্যার, বলো। বলছি ডিফারেন্ট প্রপার্টিজ যেটা আছে স্যার, ওটা তো কি ক্যারেক্টারিস্টিক্স হবে? কারণ স্যার প্রপার্টিজ তো মানে মানে প্রপার্টিজ মানে ইনগ্রিডিয়েন্টস যেটা থাকে, তাহলে স্যার না, এই প্রপার্টিজ কথাটার মানে হচ্ছে আমি যেটা বোঝালাম তোমাদেরকে, লেট সাপোজ ওয়াটার তৈরি হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন দিয়ে। হাইড্রোজেনের প্রপার্টি, অনেক প্রপার্টি আছে, তার মধ্যে ফিজিক্যাল প্রপার্টি হিসেবে যদি আমরা দেখি তাহলে ওইটা হচ্ছে গ্যাস। অক্সিজেনের প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে গ্যাস, কিন্তু জলের প্রপার্টি হচ্ছে লিকুইড। আরো অনেক প্রপার্টি আছে, আরো অনেক প্রপার্টি দিয়ে আমি বলতে পারি, কিন্তু যেটা বুঝতে আমাদের যেটা পাচ্ছি একদম ফিজিক্যালি সেটা হচ্ছে এটা। হ্যাঁ স্যার, বাকি তো তিনটে হচ্ছে না।
প্রথমে স্যার ওটাই ভেবেছিলাম, আমরা স্যার ওই কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট গুলো ধর্ম বললাম না স্যার, হুম আমি ওটার সঙ্গে আর কি ডি অপশনটা দেখে পর হুম মনে হলো এই ক্যারেক্টারিস্টিক ধর্ম তাই। কথাটারই ইংরেজি হচ্ছে প্রপার্টিস। প্রপার্টি, ধর্ম মানে হচ্ছে প্রপার্টি। ওকে স্যার। Which method is most effective for separating a mixture of sand and water? বালি এবং জলের মিশ্রণকে আলাদা করা যায় কোন পদ্ধতিতে? ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন। বেশ, বাকিরা বলো। filtration হবে। ফিল্ট্রেশন, বেশ, দেখা যাক। দেখো, আমাদের বিভিন্ন মিক্সারকে, বিশেষ করে মিশ্রণগুলোকে, আমরা জানি যে মিশ্রণগুলোকে ফিজিক্যালি সেপারেট করা যায়, মিশ্রণ। কিন্তু কম্পাউন্ড বা যৌগকে ফিজিক্যালি সেপারেট করা যায় না, মিশ্রণকে করা যায়। তো সেপারেশন অফ মিক্সারের অনেক পদ্ধতি আছে। সেপারেশন অফ মিক্সারের অনেকগুলো পদ্ধতি আছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়, যে ধরো এই দুটো মিক্সারকে কিভাবে তুমি সেপারেট করবে। তো আমি সেই পদ্ধতিগুলো নিয়ে একটুখানি বলি। যেমন প্রথম পদ্ধতি হচ্ছে ফিল্ট্রেশন। এইখানে কি হয় জেনারেলি, যে ফিল্ট্রেশন পদ্ধতিটা আমরা সেখানে ইউজ করি যেখানে আমরা দেখব যে একটা ইনসলিউবেল সলিডস প্লাস লিকুইডের মিক্সার। ইনসলিউবেল মানে একটা লিকুইডের মধ্যে সলিডটা দ্রবীভূত হয়নি। যেমন উদাহরণ আমি যদি বলি, জলের মধ্যে আমি যদি লবণ দিই তাহলে কি হবে, লবণটা দ্রবীভূত হয়ে যাবে। কিন্তু জলের মধ্যে যদি আমি বালি গুলে দিই তাহলে কি ওটা দ্রবীভূত হবে? হুম, হবে না কোনোদিনও। তাহলে এই ধরনের মিশ্রণকে আলাদা করার যে পদ্ধতি তাকে বলা হয় ফিল্ট্রেশন। তাহলে এই প্রশ্নটার উত্তর কি হবে? হুইচ মেথড ইজ মোস্ট এফেক্টিভ ফর সেপারেটিং মিক্সচার অফ স্যান্ড অ্যান্ড ওয়াটার? অবশ্যই ফিল্ট্রেশন। আমি আরো কিছু পদ্ধতির কথা বলবো, যেমন হচ্ছে ইভাপোরেশন। ইভাপোরেশন অ্যাকচুয়ালি কি করা হয়? আচ্ছা, ফিল্ট্রেশন কিভাবে করা হয়? জেনারেলি ফিল্টার পেপার ইউজ করা হয়। ফিল্টার পেপার এক ধরনের পেপার, বিশেষ করে বালির কণাগুলোকে আটকে দেবে, জলটাকে বের করে দেবে। ইভাপোরেশন, ইভাপোরেশন মানে কি? ইভাপোরেশন মানে হচ্ছে যে জলটা থেকে বাষ্প তৈরি হয়ে যাবে, এই জিনিসটাকে বলছি আমরা ইভাপোরেশন। ওকে, তো এটা জেনারেলি করা হয় কখন? সলিউবেল সলিড প্লাস লিকুইড। আগেরটা পড়লাম, যদি ইনসলিউবেল হয় সেক্ষেত্রে আমরা ফিল্টার পেপার ইউজ করে ফিল্ট্রেশন করে দিতে পারি। এখানে কি করা হয়, লেট সাপোজ আমি একটা উদাহরণ নিই, সল্ট প্লাস ওয়াটার। কি হবে? জলের মধ্যে লবণ গুলে গেল। এটাকে আলাদা করব কিভাবে? আমরা গরম করব। গরম করলে কি হবে? জলটা বাষ্পীভূত হয়ে যাবে। যেই জলটা বাষ্পীভূত হলো সেই বাষ্পটাকে আমরা কালেক্ট করে নিলাম। তাহলে সেই বাষ্পটা যখনই কালেক্ট করলাম, সেই বাষ্পটাকে ঠান্ডা করলে কি হয়ে যাবে? আমরা বলবো সেই বাষ্পটাকে ঠান্ডা করলে এগেইন জলে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমি কি করলাম? লবণ জলকে তাপ দিলাম, তাপ দিলে জলটা বাষ্পীভূত হয়ে গেল। যেই জলটা বাষ্পীভূত হয়ে গেল সেটাকে আলাদা করে কালেক্ট করে নিয়ে পুনরায় ঠান্ডা করলাম। হ্যাঁ, তাহলে কি হলো? জলটা আলাদা হয়ে গেল, লবণটা আলাদা হয়ে গেল। সো দিস ইজ নোন অ্যাজ ইভাপোরেশন। এবার আসি, একটা রয়েছে যেটাকে বলা হয় ডিস্টিলেশন। ডিস্টিলেশন, ডিস্টিলেশন পদ্ধতিটা আমরা কখন ইউজ করি? ডিস্টিলেশন পদ্ধতিটা ইউজ করি টু সেপারেট লিকুইড মিক্সার উইথ ডিফারেন্ট বয়লিং পয়েন্ট, উইথ ডিফারেন্ট বয়লিং পয়েন্ট। মানে এখানে কি করা হচ্ছে দেখো, দুটো লিকুইড মিক্স হয়ে আছে।
কিন্তু ওই দুটো লিকুইডের বয়েলিং পয়েন্ট আলাদা আলাদা। মানে একটা ধরো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পীভূত হয়, আরেকটা ধরো 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পীভূত হয়। তাহলে ওই মিক্সারটাকে যদি আমি গরম করি, যখন টেম্পারেচার 100 হবে, তাহলে একটা লিকুইড আলাদা হয়ে যাবে। তো দিস প্রসেস ইজ নোন অ্যাজ ডিস্টিলেশন। এই ডিস্টিলেশনেরই আরেকটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, এটাও আমাদের মনে রাখবে। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, এখানে অ্যাকচুয়ালি 2-3টে লিকুইড মিক্স হয়ে আছে, 2-3টে লিকুইড, কিন্তু ওদের মধ্যে বয়েলিং পয়েন্টগুলো কাছাকাছি। তাহলে বয়েলিং পয়েন্ট অফ দ্য লিকুইড আর ক্লোজ। তো এই পদ্ধতিটা একটু মানে সাবধানে করতে হবে এবং খুব এফিসিয়েন্টলি করতে হবে, আলাদা, এবং এমন যন্ত্রপাতি ইউজ করতে হবে যাতে, ধরো সাপোজ আমি বলছি উদাহরণ দিয়ে, বয়েলিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্টস আর ভেরি ক্লোজ। যেমন ধরো একটা, বিশেষ করে কোথায় এই পদ্ধতিটা ইউজ করা হয় আমি এখানে উদাহরণটাও লিখে রাখছি। ক্রুড অয়েল। ক্রুড অয়েল মানে কি কে জানো? ক্রুড অয়েল জিনিসটা কি? অপরিচিত তেল। পেট্রোলিয়াম, হ্যাঁ, যেগুলো মাটির নিচে অপরিশোধিত তেল। সেভ করা হয়। অপরিশোধিত তেল। ওর মধ্যে এই সব কিছু থাকে। হ্যাঁ, অপরিশোধিত তেলের মধ্যে অনেক কিছু থাকে, পেট্রোল থাকে, ডিজেল থাকে, পেট্রোল, গ্যাসোলিন গ্যাস, থাকে, কোল। কেরোসিন থাকে, তাই না? এই এতগুলো জিনিস এই ক্রুড অয়েলের মধ্যে থাকে। এই জিনিসগুলোর বয়েলিং পয়েন্ট গুলো আলাদা আলাদা কিন্তু খুব কাছাকাছি। তো এমন একটা যন্ত্র তৈরি করা হয় যেখানে আমরা টেম্পারেচার ইনক্রিজ করব, এবং টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে ধাপে ধাপে একটা করে লিকুইড ইভাপোরেট হবে এবং একটা করে কন্টেনারে জমা হবে। সো দিস প্রসেস ইজ নোন অ্যাজ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এক্সাম্পলটা অবশ্যই মনে রাখবে, ক্রুড অয়েল থেকে তেলগুলোকে আলাদা করা। আচ্ছা, নেক্সট, সেপারেটিং ফানেল। Separating funnel. This process is used to separate two immiscible liquid. Two immiscible liquid. Immiscible মানে কি? মেশে না। যেমন এক্সাম্পল আমরা যদি বলি অয়েল প্লাস ওয়াটার মিক্স হয়ে আছে, এই ধরনের মিক্সারকে আলাদা করার জন্য আমরা সেপারেটিং ফানেল ইউজ করি। জেনারেলি কি হয়, অয়েল আর ওয়াটার মিক্স করে দিলে কিছুক্ষণ পর অয়েল আর ওয়াটার আলাদা হয়ে যায়, দেখা যায় অয়েল ওপরের দিকে চলে গেছে, ওয়াটার নিচের দিকে। এই ফানেলের সাহায্যে ওই দুটোকে তখন আলাদা করে নেওয়া হয়। দিস ইজ নোন অ্যাজ সেপারেটিং ফানেল। আচ্ছা, নেক্সট, সেন্ট্রিফিউগেশন। সেন্ট্রিফিউগেশন মানে কি? সেন্ট্রিফিউগেশন মানে হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে আমরা কেন্দ্রমুখী বল অ্যাপ্লাই করি, সরি, কেন্দ্র বহির্মুখী বল। কি হয় এখানে? জেনারেলি একটা নিয়ম হচ্ছে, যখন কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানো হয় তখন বাইরের দিকে তার উপর একটা বল অনুভূত হয়। আবার বলছি, যখন কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানো হয় তখন, লেট সাপোজ একটা বস্তু আছে, এটাকে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, তাহলে ও বাইরের দিকে একটা বল অনুভব করবে। দিস ফোর্স ইজ নোন অ্যাজ সেন্ট্রিফিউগাল ফোর্স। আমরা যখন ফিজিক্সে পড়বো এগুলো সম্পর্কে ডিটেলে পড়ে নেব। বাংলায় বলা হয় কেন্দ্র বহির্মুখী বল। কেন্দ্র বহির্মুখী বল বা অভিকেন্দ্র বল। আরেকটা ঠিক এর উল্টো বল আছে যেটা কেন্দ্রের দিকে কাজ করে, যেটাকে বলা হয় অপকেন্দ্র বল। যাই হোক, এখন বক্তব্যটা হচ্ছে, কোন একটা বস্তুর উপর এই বলটা যখন প্রয়োগ হয় তখন সেই বলটা ডিপেন্ড করে বস্তুটার ভরের ওপর, মাস। মানে যদি মাস বেশি হয় তাহলে ওই বস্তুটার উপর বেশি বল প্রয়োগ হবে,
মাস যদি কম হয় তাহলে কম বল প্রয়োগ হবে। তাহলে ধরো এবার সাপোজ একটা বস্তু এইরকম ধরনের কিছু কণা নিয়ে তৈরি হয়েছে, কিছু ছোট, কিছু মাঝারি, কিছু একদম ছোট, কিছু বড়। এবার এই পুরো বস্তু সিস্টেমটাকে আমি যদি সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে দিই, তাহলে বড়গুলো অনেক দূর চলে যাবে, ছোটগুলো কাছাকাছি রয়ে যাবে, মাঝারিগুলো এত দূর যাবে। তাহলে এইভাবে এই বস্তুগুলোকে আলাদা করা যেতে পারে, হ্যাঁ কি না? স্যার দিস প্রসেস ইজ নোন অ্যাজ সেন্ট্রিফিউগেশন। আমরা বলবো সেপারেট স্মল সাসপেন্ডেড পার্টিকেল ইন লিকুইড। বিশেষ করে তোমরা এক্সাম্পল মনে রাখবে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, মিল্ক বা দুধের মধ্যে যে বিভিন্ন কম্পোনেন্ট গুলো থাকে সেগুলোকে যদি আলাদা করতে চাই, হ্যাঁ, দুধ থেকে আমি মাখন আলাদা করতে চাই, তাহলে আমরা এই পদ্ধতি ইউজ করব। ব্লাড, আমরা যখন রক্ত পরীক্ষা করি আমাদের দরকার হয় রক্তের মধ্যে আরবিসি, ডব্লিউবিসি এদেরকে আলাদা করার দরকার হয়, ওদের ভর আলাদা আলাদা। তো ওদের মধ্যে যদি আমি সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করি তাহলে দেখা যায় যে ওগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তো পদ্ধতির নাম হচ্ছে সেন্ট্রিফিউগেশন। তো এই মোটামুটি এইগুলো হচ্ছে বেশ কিছু ইম্পর্টেন্ট সেপারেশন পদ্ধতি মিশ্রণের, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দেয় এবং কি ধরনের প্রশ্ন দেয় সেগুলো নিয়েও আমি তোমাদের বলে দিলাম। নেক্সট স্লাইডে যাব। হুইচ অফ দিস ইজ এ হেটেরোজিনিয়াস মিক্সার? কোনটা হেটেরোজিনিয়াস মিক্সার? দেখো মিল্ক এই, আমি একটা জিনিস বলে দিই, বলে দিয়েছেন। হ্যাঁ আমি একটা জিনিস বলে দিই, হোমোজেনিয়াস মিক্সার এবং হেটেরোজিনিয়াস মিক্সারের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি একটুখানি ডিফিকাল্ট অ্যান্সার করা, একটুখানি ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? কারণ মাঝে মাঝে এক্সামিনার কোন পার্সপেক্টিভে কোশ্চেনটা করেছে তার উপর বেস করে অ্যান্সার ডিসাইড হয়ে যায়। তাই আমাদের এখানে বেস্ট পসিবল উত্তর দিতে হয়, বেস্ট পসিবল। হেটেরোজিনিয়াস মিক্সার মানে যেখানে ইউনিফর্মিটি নেই। ব্রাস, যেটাকে আমরা বলি পিতল, পিতল কি? দিস ইজ এ অ্যালয় অফ কপার প্লাস জিঙ্ক, আমরা জানি। এইটাকে কি বলবো, হোমোজিনিয়াস না হেটেরোজিনিয়াস? আমরা একটু আগে বললাম দ্রবণ অ্যালয় বা সংকর ধাতু অবশ্যই হোমোজিনিয়াস মিক্সার। আচ্ছা, সুগার সলিউশন, চিনি যদি আমি গুলে দিই জলের মধ্যে, অবশ্যই হোমোজিনিয়াস। ট্যাপ ওয়াটারকেও আমরা বলবো, গ্লাসটা কি আগে হোমোজিনিয়াস? বল, হ্যাঁ, ব্রাস বা পিতল যে কোনো সংকর ধাতু যখনই দেবে তখনই সঙ্গে সঙ্গে মনে রাখবে ওটা একটা হোমোজিনিয়াস মিক্সার, সমসত্ব, কপার জিঙ্ক দুটো তো ইউনিফর্মিটি আলাদা, আছে। কপার জিঙ্ক দুটো তো আলাদা। আমি প্রথম কথা আবার বলছি, এটা একটা মিক্সার, মিশ্রণ। মিশ্রণ কি দিয়ে তৈরি হয়? দু তিনটে জিনিস দিয়ে তৈরি হয়। তো কপার আলাদা, জিঙ্ক আলাদা, এদের মিক্সারের ফলে ব্রাশ তৈরি হচ্ছে। এবার কথাটা বোঝা গেছে? এদের মিক্সারের ফলে ব্রাশ বা পিতল তৈরি হচ্ছে। কিন্তু এই মিক্সারটা কি ধরনের, হোমোজিনিয়াস না হেটেরোজিনিয়াস? উত্তর হবে হোমোজিনিয়াস। পিতল, যদি আমি একটা পিতলের থালা নিই, পিতলের থালা, এমন তো হয় না যে এইখানটায় একরকম কম্পোজিশন আছে, এইখানটায় একরকম কম্পোজিশন আছে, এরকমটা তো হয় না। পুরোটাই সেম কম্পোজিশন থাকে, মানে কম্পোজিশন অফ কপার অ্যান্ড জিঙ্ক সব জায়গাতেই সেম থাকে। তাহলে এটা অবশ্যই, যে সব সময় সংকর ধাতু দেখতে পেলেই চোখ বন্ধ করে হোমোজিনিয়াস মিক্সার লাগানো। মিল্ককে আমরা কোনো কোনো সময় দেখা যায় যে হেটেরোজিনিয়াসের মধ্যে দিয়ে দিচ্ছে, কোনো কোনো সময় হোমোজিনিয়াসের মধ্যে দিয়ে দিচ্ছে। এর দুটো কন্ডিশন হয় মিল্কের ক্ষেত্রে, আমি বলে দিই। দুধ দুভাবে আমরা কনসিডার করতে পারি। এক গ্লাস দুধের প্রত্যেকটা জায়গাতেই মোটামুটি কম্পোজিশন, দুধ কি দিয়ে তৈরি হয়? দুধ তৈরি হয় জল,
প্লাস প্রোটিন প্লাস ফ্যাট প্লাস আরো কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দুধ তৈরি হয়। এখন এই ইনগ্রেডিয়েন্টস গুলো জলের মধ্যে কিভাবে মিক্স অবস্থায় আছে তার উপর ডিপেন্ড করছে যেটা হোমোজিনিয়াস হবে না হেটেরোজিনিয়াস হবে। সাধারণত দুধকে আমরা হোমোজিনিয়াস বলি, তবে অনেক সময় এরকমটা হয় যে দুধের পাত্রে ওপরের দিকে দুধটা একটু মোটা, নিচের দিকে দুধটা মোটা নয়। তাহলে এই অংশে সরের পরিমাণ বেশি বা ফ্যাট বেশি, নিচের অংশে ফ্যাট কম, তাহলে সেক্ষেত্রে আমরা দুধকে কনসিডার করতে পারি অ্যাজ এ হেটেরোজিনিয়াস মিক্সার। এবার বোঝাতে পেরেছি সবাইকে? হ্যাঁ স্যার। স্যার বুঝলাম না, কিন্তু আরেকবার বলুন, ঠিক বুঝলাম না। আমি বলছি দুধ অনেক সময় কি হয়, দুধের কম্পোজিশনটা সব সময় সব জায়গাতেই পুরোটাতেই সেম। তো দুধ পুরো আর জল, গ্লাস দুধ তো জল আর দুধ কি? দুধের মধ্যে কি থাকে বলো? মিল্ক, দুধ কি দিয়ে তৈরি হয়? নর্মালি মিল্ক ওয়াটার। দুধ কি দিয়ে তৈরি হয়? দুধ মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বিভিন্ন কিছু থাকে, সে তো ইয়েস, থাকে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, বিভিন্ন কণা এবং জলের মধ্যে এগুলো সাসপেন্ডেড অবস্থায় থাকে, সেটা কি তো আমরা দুধ বলি নাকি? হুম। তো এবার যদি সাপোজ ধরো তাহলে স্যার দুধটা ওটা এরকম, যদি হয়, তাহলে এখানে গ্লাসটার ক্ষেত্রে কপার জিঙ্ক, তাহলে দুটো তো আলাদা কম্পোজিশন, তাহলে এটা হচ্ছে না কেন সেটাই। তুমি পুরো তো একটা বিভিন্ন জায়গায়, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট রয়েছে, এর মধ্যে গ্লাসের ক্ষেত্রে কপার জিঙ্ক রয়েছে, তাহলে এটা হেটেরোজিনিয়াস হলে ওটা হবে না কেন? হ্যাঁ, ভালো করে তুমি আরেকবার বুঝে নাও বা শুনে নাও, মন দিয়ে আমি বলছি আরেকবার শোনো। মিক্সার মানে কি? মিক্সার মানে হচ্ছে দুটো বা তিনটি জিনিসের মিশ্রণ। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ তো আমার কথা? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হুম। যেমন ধরো জল আর লবণ দুটো জিনিস, ভালো করে বুঝবে, দুটো জিনিস। যেমন ধরো আমি যদি বলি আহ জল প্লাস বালি, তাহলে মিশ্রণ সবসময় একটা জিনিস দিয়ে তো মিশ্রণ তৈরি হবে না, দুটো তিনটে জিনিস দিয়ে মিশ্রণ তৈরি হবে, কিন্তু এই দুটো মিশ্রণ আলাদা আলাদা। কিভাবে আলাদা? ওপরেরটাতে মিশ্রণটার কম্পোজিশনটা ইউনিফর্ম, মানে লবণ যে গুলবে জলটা জুড়ে চারিদিকে একই পরিমাণে নেটওয়ার্ক, থাকবে। নেটওয়ার্ক তো প্রবলেম হচ্ছে, প্রবলেম হচ্ছে। স্যার, হালকা বাফার আসছে আর কি, মাঝে মধ্যে কোথাও আটকে। কিন্তু নিচেটাতে জল আর বালির মিশ্রণ, এবার ঠিক আছে? শোনা যাচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। শুনতে পাচ্ছি না। এক মিনিট। শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। এবার আশা করি ঠিক হচ্ছে না? হ্যালো? হ্যাঁ স্যার, আগের থেকে অনেকটা better। শুনতে পেলাম না, আগে বলুন, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। হ্যালো, হ্যালো, কিছুই শোনা যাচ্ছে না।
আরে স্যার, লিভ করে জয়েন করবেন তো, নেটওয়ার্কের প্রবলেম। ধৈর্য ধরে। সরি, আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। আচ্ছা, এখন কি সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে।
হুম। তো আমি যেটা ব্যাপারটা বলছিলাম তোমাদেরকে, যে যখন আমরা দুটো বা তিনটে জিনিসকে একসাথে মেশাচ্ছি তখন সেটাকে আমরা বলছি মিক্সার। মিক্সার দু ধরনের হতে পারে, একটা হচ্ছে যেখানে ইউনিফর্ম কম্পোজিশন আছে, কম্পোজিশনটা ইউনিফর্ম, আরেকটা হতে পারে কম্পোজিশনটা নন ইউনিফর্ম। যেমন আমি যদি বলি যে জলের মধ্যে লবণ গুলে দিলে, হ্যাঁ যেমন জলের মধ্যে যদি আমি লবণ গুলে দিই, তাহলে পুরো জলের মধ্যে লবণটা ইউনিফর্মলি ছড়িয়ে পড়ে, তাহলে এটাকে আমরা বলছি হোমোজিনিয়াস। দুটো বা তিনটে নয়, ওই দুটো বা তিনটে বারবার কেটে যাচ্ছে। যাই হোক, এবার আশা করি আর প্রবলেমটা হবে না, নেটওয়ার্কটা ঠিক হয়েছে। হুম। তো যেটা বলছিলাম তোমাদের, যে দুধের মধ্যে কি কি আছে, দুধের মধ্যে আছে ওয়াটার আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, এতগুলো জিনিসের মিক্সার হচ্ছে দুধ। কিন্তু এই মিশ্রণগুলো সব জায়গাতে ইউনিফর্ম নয়। আমরা দেখব ওপরের দিকে দুধের স্বর যেখানে আছে মোটা করে, সেখানে ফ্যাটের পরিমাণটা বেশি, কার্বোহাইড্রেটটা একটু কম, জলটা একটু কম। নিচের দিকের গুলোই দেখবো জল একটু বেশি, কার্বোহাইড্রেট একটু বেশি, ফ্যাট কম। তাহলে এইটাকে আমরা বলবো হেটেরোজিনিয়াস। যখন মিক্সারটার মধ্যে ইউনিফর্মিটি নেই তখনই বলবো হেটেরোজিনিয়াস। সব দুধে তো স্বর হবে না, সবসময় তো দুধের মধ্যে স্বর থাকবে তার তো কোনো মানে হয় না। হ্যাঁ, ওই জন্যই মাঝে মাঝে পরীক্ষায় যখন প্রশ্ন দেয়, তখন আমরা আমাদেরকে উত্তর দেওয়ার সময় আমাদেরকে বুঝতে হবে, যদি দেখি যে বাকি তিনটে অপশন একদমই অবশ্যই হোমোজিনিয়াস, তাহলে সেটাকে আমরা না নিয়ে মিল্কটাকে তখন চুজ করবো। যেমন এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্রাশ অবশ্যই হোমোজিনিয়াস, সুগার সলিউশন অবশ্যই হোমোজিনিয়াস, ট্যাপ ওয়াটার অবশ্যই হোমোজিনিয়াস। তখন আমরা মিল্ককে বেছলাম, কারণ এটা ছাড়া আমাদের বাছার কোনো উপায় নেই। তখন মানে আমরা এটা বুঝতে পারছি, পরীক্ষক যখন প্রশ্নটা সেট করেছে তখন এটা ভেবেই করেছে যে মিল্ক একটা হেটেরোজিনিয়াস মিক্সার। কিন্তু অনেক সময় দেখা যায় মিল্ককে এক্সামিনার হোমোজিনিয়াসের দলে ফেলে দিয়েছে এবং এমন একটা অপশন রেখেছে যেটা তুমি পড়েই বুঝতে পারছো এটা অবশ্যই হেটেরোজিনিয়াস। বুঝতে পেরেছি? তো এটা এক্সামের পার্সপেক্টিভ দেখে তোমাকে বুঝে নিতে হবে যে এক্সামিনার কোন রেসপেক্টে প্রশ্নটা দিয়েছে, আর কিছু না। চলো এবার এটা বলো, দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ ড্যাশ। অ্যাটমিক নাম্বার বলতে কি বোঝায় বলে ফেলো।
দেখো proton in the nucleus. ভালো করে মন দিয়ে শোনো, অ্যাটমিক নাম্বার কোনো একটা পরমাণুর ক্ষেত্রে অ্যাটমিক নাম্বারকে বাংলায় যেটাকে বলি আমরা পারমাণবিক সংখ্যা। অ্যাটমিক নাম্বার বাংলায় আমরা বলছি পারমাণবিক সংখ্যা। এটা কি? এটা আর কিছুই নয়, এটা হচ্ছে পরমাণুর মধ্যে প্রোটন কতগুলো আছে, প্রোটনের সংখ্যা। একটা পরমাণুর মধ্যে সাধারণত প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সেম হয়। সাধারণত আমি এখানে লিখে দিচ্ছি এগুলো। সাধারণত প্রোটন সংখ্যা ইকুয়ালস টু ইলেকট্রন সংখ্যা। পরমাণু তো তিনটে জিনিস দিয়ে তৈরি নাকি প্রেম বল্লভ? হ্যাঁ, হ্যাঁ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন প্রোটন নিউট্রন। আমরা দেখতে পাবো প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা সাধারণত সেম হয়। কখন সেম হয়? যখন পরমাণুটা নিস্তড়িত, মানে কোনো চার্জ নেই, তখন প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সেম হতে হবে, কারণ প্রোটন মানেই প্লাস আর ইলেকট্রন মানেই মাইনাস। তাহলে যতগুলো প্লাস আছে ততগুলোই মাইনাস থাকতে হবে, তবে নিস্তড়িত হবে। তো ওই জন্য প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা দুটোই সেম হবে। কিন্তু পারমাণবিক সংখ্যা যখন বলছে তখন এক্সক্লুসিভলি আমাদেরকে বুঝতে হবে ওটা শুধুমাত্র প্রোটনের সংখ্যা। পারমাণবিক সংখ্যা কিন্তু প্রোটনের সংখ্যা। যেমন ধরো আমি একটা উদাহরণ নিই, কার্বন। আমরা জানি কার্বন বলে একটা পদার্থ আছে, কার্বনকে আমরা সি দিয়ে চিনি। কার্বনের পরমাণুটা যদি দেখি তাহলে এরকম দেখবো, কার্বনের ভেতরে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে 6টা প্রোটন থাকে, 6টা নিউট্রন থাকে, আর বাইরে দুটো কক্ষপথ থাকে। প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে, আর দ্বিতীয় কক্ষপথে টোটাল 4টে ইলেকট্রন থাকে। এইটা হচ্ছে কার্বন। তাহলে এই কার্বনটার প্রোটন সংখ্যা কটা দেখেই বোঝা যাচ্ছে 6। তার মানে এর অ্যাটমিক নাম্বারকে বলছে, এর অ্যাটমিক নাম্বার কত? উত্তর হয়ে যাবে 6। বোঝা গেছে সবার? হ্যাঁ, প্রোটন ইন দ্য নিউক্লিয়াস, ইলেকট্রন কিন্তু নয়, নিউক্লিয়ন্স নয়, নিউট্রনও নয়। এবার আরেকটা জিনিস বলে দিই, সাধারণত সাধারণত প্রোটন সংখ্যার নিউট্রন সংখ্যার প্রায় কাছাকাছি। আমি প্রায় বললাম, যেমন প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার সাথে সমান বলেছি, কিন্তু প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার সাথে যদি তুলনা করি তাহলে দেখবো এটা প্রায় সমান। সব সময় সমান হয় না। যেমন কার্বনের ক্ষেত্রে 6টা প্রোটন 6টা নিউট্রন থাকে, কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, সোডিয়ামের পরমাণু যদি দেখি, সোডিয়াম এখানে আমি লিখছি সোডিয়াম, সোডিয়ামকে এনে দিয়ে লেখা হয় কারণ এই কথাটা এসছে ন্যাট্রিয়াম কথা থেকে। সোডিয়ামের ভেতরে 11টা প্রোটন থাকে, সোডিয়ামের বাইরে প্রথম কক্ষে দুটো ইলেকট্রন, তারপরের কক্ষে 1 2 3 4 5 6 7 8, আর তার বাইরের কক্ষপথে একটা, টোটাল 11টা ইলেকট্রন থাকে, 11টা প্রোটন ভেতরে থাকে নিউক্লিয়াসে। কিন্তু এর নিউট্রন সংখ্যা 12টা। নিউট্রন সংখ্যা কত? 12। তাহলে সবসময় যে প্রোটন নিউট্রনের সংখ্যা সেম হবে এরকম কোনো মানে নেই। কখনো কখনো 1 2 বেশি হয়, কারো কারো ক্ষেত্রে আবার 3 4ও বেশি হতে পারে। কিন্তু মোটামুটি যদি প্রথমের দিককার মৌলগুলোর মধ্যে দেখি তাহলে দেখবো যে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সমান সমান। যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন আছে, ততগুলো নিউট্রনও আছে, সমান সমান, কিন্তু সবসময় না। মাস নাম্বার কাকে বলা হয় দেখি, বলো। স্যার সি, টোটাল নাম্বার অফ প্রোটন এন্ড নিউট্রন। মনে রাখতে হবে একটা জিনিস, ভালো করে মনে রাখবে, খুব সিম্পল কনসেপ্ট, যে একটা পরমাণু, আমি বারবার এই কার্বনের উদাহরণে নিচ্ছি, 6টা প্রোটন 6টা নিউট্রন, আর বাইরে 6টা ইলেকট্রন। কিন্তু জেনারেলি দেখা যায় যে ইলেকট্রনের ভর অত্যন্ত নগণ্য, ইলেকট্রনের ভর অত্যন্ত নগণ্য। তাই যদি কার্বন পরমাণুটার ভর বলতে হয় তাহলে ইলেকট্রনের ভর কাউন্ট করারই দরকার নেই, আমরা বলবো একদম টেন্স টু 0। তাহলে ইলেকট্রনের ভর কাউন্ট করারই দরকার নেই, তাহলে ইলেকট্রনগুলোকে বাদ দিয়ে দাও।
তাহলে একটা পরমাণুর ভর বলতে গেলে শুধুমাত্র প্রোটন আর নিউট্রনের ভরকেই ডিনোট করে। তাই প্রোটন আর নিউট্রনের সংখ্যাকে, প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যাকে আমরা মাস নাম্বার বলছি। মাস কেন? কারণ এরাই বেসিক্যালি পরমাণুটার মাস ডিনোট করছে। টোটাল নাম্বার অফ প্রোটন অ্যান্ড নিউট্রন, সি। নেক্সট, atoms with the same mass number but different atomic number are known as? আইসোটোন। ভুলে গেছি, চলো করা হয়েছে। চলো বলছি। সেম অ্যাটমিক নাম্বার হলে, মানে সেম নাম্বার অফ প্রোটন, সেম নাম্বার অফ প্রোটন বা সেম অ্যাটমিক নাম্বার আইসোটোন। যদি হয় তাহলে সেটাকে আমরা বলি আইসোটোপ। ভেরি গুড। যদি সেম মাস নাম্বার হয়, সেম মাস নাম্বার, বা আমরা বলতে পারি মাস নাম্বার মানে যেটা বোঝায় প্রোটন প্লাস নিউট্রন, তাহলে এটা হয়ে যাবে আইসো বার। আইসো কথাটার মানে হচ্ছে সেম, আর বার কথাটা ইউজ করা হয় মাসের জন্য, মানে সেম মাস নাম্বার হলে তাকে বলি আমরা আইসো বার। আচ্ছা, সেম নিউট্রন নাম্বার হলে? আইসোটোন। ভেরি গুড, আইসোটোন। আচ্ছা, সেম ইলেকট্রন নাম্বার হলে? আইসো ইলেকট্রনিক। হুম, এগুলো মনে রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে আইসো বার। আচ্ছা, আইসোটোপ জিনিসটা ব্যাপক মজার, আমি বলার চেষ্টা করি আইসোটোপ জিনিসটা কি। আইসোটোপ জিনিসটা বোঝার দরকার আছে খুব ভালোভাবে। দেখো, আমরা দেখলাম যে প্রকৃতিতে টোটাল 118 রকমের মৌল আছে। কতগুলো? 118টি প্রকৃতিতে বিদ্যমান, এবং এগুলো ধাপে ধাপে আবিষ্কৃত হয়েছে, একসঙ্গে সব আবিষ্কৃত হয়নি। বহুদিন ধরে এর আবিষ্কার চলছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীতে টোটাল 118খানা মৌল প্রেজেন্ট। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এইভাবে যদি দেখি, এবং এদেরকে পর্যায় সারণীতে রাখা হয়েছে। কিন্তু গল্পটা হচ্ছে, তোমরা কি জানো যে হাইড্রোজেন 3 ধরনের হয়? এক ধরনের হ্যাঁ হ্যাঁ স্যার, প্রোটিয়াম, ডয়টিয়াম, ট্রাইটিয়াম। H1S2 হাইড্রোজেন 3 ধরনের হয়, তিনটেই হাইড্রোজেন। H1S2 প্রকৃতিতে 3 ধরনের হাইড্রোজেন বিদ্যমান। প্রথম ধরনের পটাশিয়াম, ডয়টেরিয়াম। প্রথম ধরনের হাইড্রোজেনের আলাদা কোথায়? এই তিনজনে আলাদা কোথায়? এই তিনজন আলাদা হচ্ছে মাস নাম্বারে। একজনের মাস নাম্বার 1, একজনের মাস নাম্বার 2, একজনের মাস নাম্বার 3। কিন্তু এদের অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা তিনজনেরই কিন্তু এক হবে, সেম। কারণ অ্যাটমিক নাম্বার সেম মানে তিনজনেই হাইড্রোজেন, 1 1 1 সবার অ্যাটমিক নাম্বার, কিন্তু মাস নাম্বার গুলো আলাদা। মাস নাম্বার কেন আলাদা হয়ে গেল? প্রেম বল্লভ বলো তো, মাস নাম্বার তিনজনের আলাদা কেন হয়ে গেল? নিউট্রনের জন্য। স্যার হ্যাঁ, নিউট্রন আলাদা আলাদা সংখ্যায় রয়েছে। প্রথমটাতে কারণ একটাও ইলেকট্রন নিউট্রন প্রোটন নেই। সেম। প্রথমটাতে একটাও নিউট্রন নেই, দ্বিতীয়টাতে একটা নিউট্রন আছে, তৃতীয়টাতে 2টো নিউট্রন আছে। তো নিউট্রন এক্সট্রা হয়ে যাওয়ার ফলে মাস বাড়িয়ে দিয়েছে। এইগুলোকে বলি আমরা একে অপরের আইসোটোপ। মানে তিনটে হচ্ছে হাইড্রোজেন আইসোটোপ, একটাকে বলা হয় প্রোটিয়াম, একটাকে বলা হয় ডিউটেরিয়াম, আর একটাকে বলা হয় ট্রিটিয়াম। যাই হোক, এরকম ভাবে আমরা যদি দেখি কার্বনেরও 3টে আইসোটোপ আছে। সবারই মাস অ্যাটমিক নাম্বার 6, কিন্তু মাস নাম্বার একজনের 12, একজনের 13, একজনের 14। যদিও 13 আর 14 প্রকৃতিতে খুব কম পরিমাণে, ভেরি নেগলিজিবল অ্যামাউন্টে রয়েছে, কিন্তু আছে। এগুলোকে বলবো আমরা কার্বনের আইসোটোপ। ক্লিয়ার? তাহলে তিনজনের মাস আলাদা, একজনের 12 মাস, একজনের 13 মাস, একজনের 14 মাস। আশা করি এই জিনিসটা বোঝাতে পেরেছি।
না, এই পিডিএফ এ আমি তোমাদের একটা লিস্ট দিয়ে দিয়েছি। এই লিস্টটা তোমাদের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এই লিস্টে কি আছে, 1 থেকে 30 অব্দি প্রত্যেকটা মৌলের অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার গিভেন। অ্যাটমিক নাম্বার আমাদেরকে হেল্প করবে যে কতগুলো প্রোটন কতগুলো ইলেকট্রন আছে এটা জানতে, আর মাস নাম্বার হেল্প করবে প্রোটন প্লাস নিউট্রন জানতে। তো আমি যদি মাস নাম্বার থেকে প্রোটন নাম্বারটা বাদ দিয়ে দিই তাহলে নিউট্রন সংখ্যাও পেয়ে যাবো। যেমন ধরো হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, মানে একটা প্রোটন আছে, তাহলে একটা ইলেকট্রনও থাকবে, এবং মাস নাম্বারও 1, তার মানে এর কোনো নিউট্রন নেই। যেমন হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, মাস নাম্বার 4, তার মানে এর কটা নিউট্রন আছে? প্রেম বল্লভ বলো, কটা নিউট্রন আছে? দুটো 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 নিউট্রন আছে। লিথিয়ামের দেখো অ্যাটমিক নাম্বার 3, কিন্তু মাস নাম্বার দেখো 7, তার মানে কটা নিউট্রন আছে? 4টে নিউট্রন আছে। বেরিলিয়ামের দেখো 4, কিন্তু মাস নাম্বার 9, 5টা নিউট্রন আছে। 5, 11। তো এই লিস্টটা দেওয়া ছটা। হয়েছে। এইটা মাস নাম্বারটা অবশ্যই সবাই পড়বে। এখানে একদম আমি করে দিয়েছি কত দূর অব্দি, 30 অব্দি। শুধু 30 অব্দি জানলেই হবে না। যেমন ধরো আয়রন, আয়রনের দেখো অ্যাটমিক নাম্বার 26, মানে 26খানা প্রোটন 26খানা ইলেকট্রন থাকে, কিন্তু মাস নাম্বার কত? 56, তার মানে 30খানা নিউট্রন থাকে। যেমন ধরো জিঙ্ক, 30 অ্যাটমিক নাম্বার, 65 হচ্ছে মাস নাম্বার, তার মানে 35খানা নিউট্রন থাকে। নিউট্রন। কিন্তু এর বাইরে আমাদের আরো 4টে মৌল পড়তে হবে, কারণ এগুলো থেকেও প্রশ্ন দেয়। একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে গোল্ড, একটা হচ্ছে মার্কারি, মার্কারির অ্যাটমিক নাম্বার 80 এবং মাস নাম্বার 201। ইউরেনিয়ামের অ্যাটমিক নাম্বার 92, মাস নাম্বার 238। ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইউরেনিয়ামটা মনে রাখবে, 92, 238। তাহলে এটা তোমরা লিস্টটা খাতায় লিখে নেবে পিডিএফ থেকে, এবং এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবে। তোমাদের কেমিস্ট্রি যদি ভালো করতে হয় এগুলো কিন্তু মনে থাকাটা জরুরি। বেশ, আইসোটোপস অফ এন এলিমেন্ট হ্যাভ দ্য সেম নাম্বার অফ ড্যাশ, কি হবে? প্রোটন হবে তো প্রোটন, নিউট্রন। সেম নাম্বার অফ প্রোটন। ভেরি গুড। আচ্ছা, এবারে আমি একটা তফাৎ বোঝানোর চেষ্টা করি। দুটো জিনিস আছে, একটার নাম হচ্ছে মাস নাম্বার, যেটা কথা আমি অলরেডি বলেছি, আরেকটাকে বলা হয় অ্যাটমিক মাস। এইটার কথা আমি একটুখানি বলি। হোয়াট ইজ অ্যাটমিক মাস? অ্যাটমিক মাস কথাটার মানে হচ্ছে যে, লেটস সাপোজ আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে হাইড্রোজেনের মাস নাম্বার কত, তো তোমরা বলবে হাইড্রোজেনের মাস নাম্বার হচ্ছে 1। ইয়েস অর নো? ইয়েস। কেন হাইড্রোজেনের মাস নাম্বার 1? কারণ হাইড্রোজেনের নিউট্রন নেই, প্রোটনই আছে শুধু। প্রোটন। 1 + 0 আমরা বলতে পারি মাস নাম্বার 1। তার মানে হাইড্রোজেনের, আচ্ছা এবার আসি কার্বনের মাস নাম্বার কত। স্যার কার্বনের মাস নাম্বার হচ্ছে 6 + 6, দ্যাট ইজ 12। এবার যদি জিজ্ঞাসা করি যে এই কার্বন পরমাণুটার মাস কত, ভর কত, এটাকে আমরা বলছি অ্যাটমিক মাস। এবার আমরা সবাই বলবো স্যার 12 হচ্ছে অ্যাটমিক মাস। অ্যাটমিক মাসের একটা একক আছে, এটাকে বলা হয় AMU। কি বলা হয়? AMU, একক। আমরা যেমন কিলোগ্রাম, ভর মাপার জন্য আমরা কি ইউজ করি, কিলোগ্রাম, গ্রাম এসব ইউজ করি তো। কিন্তু পরমাণু তো খুব ছোট, এদেরকে কিলোগ্রাম, গ্রাম এতে না বলে আমরা একটা এককে বলি, জানা হচ্ছে AMU। ফুল ফর্ম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট, এই এককটা দিয়ে আমরা যে কোনো পরমাণুর মাস ডিনোট করি। তাহলে কার্বনের ভর কত যদি জিজ্ঞাসা করি, তাহলে সবাই বলবে স্যার কার্বনের ভর হচ্ছে 12 AMU। কত? 12 AMU। কিন্তু এটা কি ঠিক বললাম? কার্বনের ভর কি আদেও 12 AMU? উত্তর হবে না। কেন নয়? বিকজ একটা জিনিস বুঝতে হবে যে প্রকৃতিতে এক ধরনের কার্বন নেই, অনেক ধরনের কার্বন আছে। এবং আমরা একটু আগেই দেখলাম প্রকৃতিতে 3 ধরনের কার্বন আছে। একটার মাস 12, একটার মাস 13, একটার মাস 14, আছে কি না? তাহলে কার্বনের ভর বলার জন্য আমি শুধু 12টাই কেন ধরলাম?
13 আর 14কে বাদ দেওয়া উচিত ছিল না? তখন নেওয়া হলো কি, এই ভরগুলোর গড়, এভারেজ কি নেওয়া হলো? এবার গড়, মানে 12, 13, 14 গড়। কিন্তু গড়টা সিম্পল গড় নিয়ে নেওয়া হলো না। কিরকম ভাবে নেওয়া হলো? প্রথমে এটা পরীক্ষা করে দেখা হলো যে প্রকৃতিতে কোনটা কত পার্সেন্টেজ আছে। দেখা গেল যে কার্বন 12টাই বেশি আছে, 99%, বাকিগুলো খুব কম পরিমাণে আছে। তো এই ব্যাপারটাকে কনসিডার করে গড় নেওয়া হলো। নর্মাল গড় নয়, মানে a+b+c/3 করে দিলাম, এরকম নয়। কোনটা কত পার্সেন্টেজ আছে সেই অনুযায়ী গড় নেওয়া হলো। এটাকে বলি আমরা ওয়েটেড এভারেজ। কি বলি আমরা? ওয়েটেড এভারেজ। তো যদি ওয়েটেড এভারেজ নিই তাহলে কি সুবিধাটা, যেটা বেশি পরিমাণে আছে 99% যদি থাকে তাহলে কাছাকাছি ওর মতোই ভ্যালু আসবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ওয়েটেড এভারেজ নেওয়া হয় অ্যাটমিক মাসের ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি যে অ্যাটমিক মাস হচ্ছে, অ্যাটমিক মাস, আমি বলবো এখানে অ্যাটমিক মাস অ্যাকচুয়ালি ওয়েটেড এভারেজ অফ মাস নাম্বার, ওয়েটেজ এভারেজ অফ মাস নাম্বার অফ ডিফারেন্ট আইসোটোপস। আমি কি ঠিক লিখলাম কথাটা? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, পুরো ঠিক। হ্যাঁ, ঠিকই আছে। ডিফারেন্ট আইসোটোপস। এখন দেখা গেছে যে আমি যদি কার্বনের ক্ষেত্রে এই অ্যাটমিক মাস ক্যালকুলেট করি, যেহেতু 99.9% 12 AMUটাই আছে, 0.001% 13 AMUটা আছে, প্লাস 0.003% 14 AMUটা আছে, ডিভাইডেড বাই যখন আমি করলাম 3, তখন টেন্স টু রেজাল্ট আসলো 12.01 AMU। মানে কার্বনের ক্ষেত্রে ওর যা মাস নাম্বার তার কাছাকাছি ভ্যালু এলো। কারণ কি? কারণ 12টাই 99.9% ছিল, তাই কাছাকাছি ভ্যালু এলো। কিন্তু সবার ক্ষেত্রেই যেরকম কাছাকাছি ভ্যালু আসবে এরকমটা নয়। যেমন ধরো একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে ক্লোরিন। কি বললাম? ক্লোরিন, যেটা আমি ডান দিকে সবুজ কালারে লেখা আছে। ক্লোরিনের দুটো আইসোটোপ আছে, একটা হচ্ছে 35 আর একটা হচ্ছে 37। 35 মানে 17 প্রোটন 18 নিউট্রন 35। আর একটা জায়গায় আছে 17 প্রোটন 20 নিউটন মানে 37। দু ধরনের আইসোটোপ ক্লোরিনের আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রথম ধরনের আইসোটোপ 75%, দ্বিতীয় ধরনের 25%। মানে দে আর সিগনিফিকেন্ট। 99.9 আর 0.1% সিগনিফিকেন্ট নয়, একটা অত্যন্ত বেশি আর একটা খুবই নগণ্য। তাই ভ্যালুটা মাস নাম্বারের সাথে প্রায় ইকুয়াল ছিল। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখবো, যদি আমরা ক্যালকুলেট করি, ওর ভ্যালু আসে 35.45। কত আসে? 35.45। তাহলে সবসময় যে অ্যাটমিক নাম্বারটা মাস নাম্বারের সাথে সেম হয়ে যাবে এরকম কোনো মানে নেই, কোনো কোনো ক্ষেত্রে সেম হয় না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাটমিক মাস আর মাস নাম্বার দুটো প্রায় একই, মানে খুব নেগলিজেবল, এই পয়েন্ট সামথিং এর ডিফারেন্স থাকে। সবাইকে বোঝাতে পেরেছি কথাটা? হ্যাঁ স্যার। যেমন আমি যদি জিজ্ঞাসা করি যে বলতো সোডিয়ামের একটা পরমাণুর ভর কত, সোডিয়ামের মাস নাম্বার কত? সোডিয়ামের 11। মাস নাম্বার হচ্ছে কত? সোডিয়ামের মাস নাম্বার সে 11। 11 হচ্ছে অ্যাটমিক নাম্বার, 23 হচ্ছে মাস নাম্বার। হ্যাঁ, তাহলে সোডিয়ামের একটা পরমাণুর ভর প্রায় 23, আমরা অ্যাটমিক মাস বলবো 23, অলমোস্ট সেম। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে 35.5, সিগনিফিক্যান্ট এটা। দেখি এই প্রশ্নটার উত্তর দিতে পারো কিনা। Which of the following statement correctly describe the difference between mass number and atomic mass? ভালোভাবে বুদ্ধি করে উত্তর দাও। স্যার এ। এটা কি বলছে? মাস নাম্বার ইজ দ্য ওয়েটেড এভারেজ। না, এটা তো উল্টো কথা বলছে।
অ্যাটমিক মাসটা হচ্ছে আইসোটোপের হ্যাঁ, ওয়েটের সরি ভ্যালু, হ্যাঁ, সরি সি সি সি, সরি এটা হবে না। সি বলছে মাস নাম্বার ইজ মেজার্ড ইন অ্যাটমিক মাস ইউনিটে। মাস নাম্বার কি অ্যাটমিক মাস ইউনিটে মেজার না করা না হয়? না 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 এটাও ঠিক না। না, অ্যাটমিক মাস ইউনিটে কি মেজার করা হয় প্রেম বল্লভ? স্যার দিতে হবে মাস্টার, প্রোটন অ্যাটমিক প্রোটন মাসটা, অ্যাটমিক মাসটাকে করা হয় মাস্টার, হ্যাঁ স্যার। মাস নাম্বার। যখন বলছি নাম্বারের কোনো একক হয় না। আমি যদি জিজ্ঞাসা করি বলো তো এখানে কটা কলা আছে, তুমি বলবে যে 5টা। তুমি কি 5 কেজি বলবে, 5 মিটার বলবে? নাম্বারের কোনো একক হয় না, ঠিক আছে? নেক্সট, মাস নাম্বার ডিপেন্ডস অন দ্য অ্যাবান্ডেন্স অফ আইসোটোপ ইন নেচার। অ্যাবান্ডেন্স কতটা মানে হচ্ছে কতটা রয়েছে আইসোটোপ গুলো, কতটা পরিমাণে রয়েছে, তার উপর কি ডিপেন্ড করে মাস নাম্বার? না, তার উপর মাস নাম্বার ডিপেন্ড করে না, তার উপর অ্যাটমিক মাস ডিপেন্ড করে। তাহলে উত্তর হবে বি, মাস নাম্বার ইজ অলওয়েজ এ হোল নাম্বার। মাস নাম্বার সবসময় হোল নাম্বার আসবে, পূর্ণ সংখ্যা। whereas atomic mass is usually a decimal value. অ্যাটমিক মাসটা পয়েন্টে আসতে পারে। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার, এই অপশনটা কি অতটা ইয়ে করতে এটা Which of the following species are isoelectronic? স্যার বিটা, কারণ কি স্যার নেগেটিভ আছে সবগুলো। আইসোইলেকট্রনিক কথাটার মানে কি? স্যার ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা সমান। হ্যাঁ আচ্ছা, এবার বলো সোডিয়ামে কটা ইলেকট্রন থাকে? সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, মানে 11টা ইলেকট্রন থাকে। কিন্তু 11 জায়গায় যে প্লাস সাইন দেওয়া আছে, এটার অর্থ কি? স্যার 11 বা প্লাস মানে প্রোটন বেশি আছে একটা। ভেরি গুড, একটা প্রোটন বেশি মাইনাস আছে, একটা মাইনাস ইলেকট্রন কম আছে। হুম। সোডিয়ামের আমরা জানি 11টা প্রোটন আর 11টা ইলেকট্রন থাকে, কিন্তু এক্ষেত্রে প্রোটন একটা বেশি আছে, মানে 10টা ইলেকট্রন আছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে যেখানেই প্লাস আছে সেখানে ইলেকট্রন কম আছে। একটা প্লাস থাকলে একটা কম আছে, দুটো প্লাস থাকলে দুটো কম আছে। খুব সিম্পল হিসেব। তাহলে সোডিয়াম প্লাসের মধ্যে 10টা ইলেকট্রন। ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 12। তাহলে এখানে কটা ইলেকট্রন থাকবে? 10টা স্যার, 10টাই 2 থাকবে। প্লাস ভেরি আছে গুড। প্লাসটা হবে ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার কত? স্যার না ওটা স্যার ফ্লোরিন নিষ্ক্রিয় মৌল, সরি ফ্লুরিনের হ্যালোজেন। অ্যাটমিক নাম্বার হচ্ছে 9। হ্যাঁ স্যার। এখানে মাইনাস আছে মানে কি বোঝাচ্ছে প্রেম বললো, বলো? ইলেকট্রন যোগ হবে স্যার, একটা বাড়বে, ইলেকট্রন বেশি আছে, তার মানে এখানেও নট বেশি 9 হবে। তো হয়, তাহলে 10টাই হবে। তাহলে এই তিনটে আইসো ইলেকট্রনিক, তাই না? হুম। তো এখানে আমরা উত্তর এটাকে করে দিতে পারি না, কারণ আমাদেরকে এখানে একটা উত্তর দেওয়া আছে অল অফ দি অ্যাবভ, তাই বাকি অপশন গুলো চেক করতে হবে। দেখা যাক। অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8, 8, দুটো মাইনাস আছে মানে এখানেও 10টা, 6, তাই না? 10 ও হ্যাঁ হ্যাঁ স্যার স্যার 10, হ্যাঁ 10, হ্যাঁ স্যার ওটা 10, নাইট্রোজেনের হচ্ছে 7টা, তিনটে স্যার মাইনাস ওটা আছে মানে 10 হবে। এখানেও 10। ফ্লুরিনের এফ নট মাইনাসের এক্ষুনি বললাম 10, 9টা 10টা, হ্যাঁ স্যার। তার মানে এটাও আইসো ইলেকট্রনিক। হুম। আচ্ছা, সোডিয়াম প্লাসের একটু আগে দেখলাম 10টা। 9 স্যার, স্যার 10টা প্লাস, ও স্যার প্লাস, হ্যাঁ হ্যাঁ সরি প্লাস একটা আছে, 2 ম্যাগনেসিয়াম 2 প্লাসেরও 10টা, 10টা। হ্যাঁ স্যার। হুম অ্যালুমিনিয়াম 3 প্লাসেরও 10টাই হবে, কারণ অ্যালুমিনিয়ামের 13টা থাকে, হ্যাঁ তিনটে কম মানে 10টাই হবে। মাইনাস, তার মানে অল অফ দেওয়া আর নিয়নেরও 10 হবে, তার মানে এইখানেও 10 10 সবই রয়েছে। অল অফ দি অ্যাবভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্যার। আচ্ছা, এই পর্যন্ত আসছে ম্যাক্সিমাম। দাঁড়াও, আর 2-3টে কোশ্চেন আছে এর ওপরে, সেটা স্যার করে শেষ করবো। স্যার বলছি এগুলো মানে পর্যায় সারণীটা স্যার অনেকবার ইয়ে করেছি, সেই 11 থেকে পড়িয়ে স্যার মনে থাকে না প্রত্যেকটা ইয়েটা। হ্যাঁ, ওই 30টা তোমাকে একটু পড়তে হবে, ওই 30টা। স্যার এগুলো পড়েছিলাম, ভুলে গেছি। আইসোটেনস আর অ্যাটম, আইসোটোন কি বলো ফটাফট? দ্যাট হ্যাভ সেম নিউটন নাম্বার অফ সমান, নিউটন নাম্বার স্যার সেম, নিউটন 10 দুটো নিউটন। সমান থাকে। ভেরি গুড। হুইচ পেয়ার রিপ্রেজেন্ট আইসোডায়াফার্স? এবার আইসোডায়াফার্স কি জিনিস? তো ওটা ভুলে গেছি। আমি স্যার বলে দিই এক মিনিট, আইসোডায়াফার কি। ঠিক আছে। মনে রাখবে, সেম নিউট্রন মাইনাস প্রোটন। কথাটা বুঝতে পেরেছো? আচ্ছা মানে নিউটন সেম নাম্বার বেশি থাকবে নিউট্রন প্রোটন। মাইনাস প্রোটন। তাহলে প্রথমে বলো, এই যে কার্বন, এই যে প্রথমটা দেওয়া আছে 12, এটা এখানে
প্রোটন সংখ্যা কত? 6, এখানে 6 নিউট্রন 6 আর নিউট্রনও 6। তাহলে ডিফারেন্স কত এদের দুজনের মাঝখানে? 0 0 0। তাহলে এটা সেম আছে কিনা দেখে নি এখানেও। এটাতে থাকবে না, তাই না? এটার না সাথে এটাতে একটা থাকার বেশি কথা না, এটা উত্তর হবে না। বেশ, এবার এই দুটো চেক করো তো। ইউরেনিয়াম 238, হুম, তাহলে এখানে তোমার প্রোটন সংখ্যা হচ্ছে 92, আর নিউট্রন সংখ্যা হুম। হচ্ছে 2, 6, এটা আপনি মাইনাস 146। হুম। আর এদের মাঝখানে ডিফারেন্স কত গো? 2, 6, 4, 4, 9, 14, 5, 56, 54, 54 এটা দেখা যাক। 90, 234, প্রোটন সংখ্যা 90 একবার মাইনাস 144 স্যার আর নিউট্রন সংখ্যা হচ্ছে কত গো? 144 নাকি? 144 হ্যাঁ স্যার ডিফারেন্স কত গো? নয়তো স্যার সেম তো হ্যাঁ, 54 এই যে আর কি। ওটা হচ্ছে, এই দুটোকে বলবো আমরা আইসো ডায়াফ্রাম, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার আইসো ডায়াফার্স। ও মানে স্যার নিউট্রন নাম্বারটা অলওয়েজ বেশি থাকতে হবে মানে ডেফিনেশনের ক্ষেত্রে। না, নিউট্রন সেম হবে মাইনাস সেম প্রোটন সেম থাকবে। জেনারেলি কি হয় জানো তো, জেনারেলি নিউট্রন সংখ্যা প্রোটনের থেকে বেশিই থাকে। হুম, হ্যাঁ স্যার ওটা বললেন তো আপনি। কমে যায় না কখনো, না বেশি হ্যাঁ থাকে এগুলো কমে সেম যায় না। হ্যাঁ বলো। হুম। ওই দেখ আচ্ছা, এবার বলো আইসো, এটার মধ্যে কোন পেয়ারটা আইসোটোন? এটাই লাস্ট প্রশ্ন। নিউটন সেম স্যার সি সি 6 6 12 সি স্যার সি হবে না? সি হুম। হবে। সি হচ্ছে আইসোটোন, সেম নাম্বার অফ। হুম, হুম, ব্যাস, হুম। এতদূরই থাকলো। নেক্সট দিন এরপর স্যার থেকে স্যার শুরু। একটা রিকোয়েস্ট করবো স্যার স্যার হুম, আমি বলো। স্টেশনে আছি স্যার এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট এক্সামটা দিতে এসেছি এটা একটা স্যার একটা পিডিএফটা পাঠিয়ে দেবেন মানে স্যার নয়তো হ্যাঁ, আমি ভুলে যাবো পিডিএফটা যেতে এটা পাঠিয়ে দিচ্ছি। ওই জয় দুদিন স্যার পর আছে পাঠিয়ে না, দেবেন। এটা পিডিএফ টা পাঠিয়ে দিন। আমি জয় হ্যাঁ স্যার স্যারকে পাঠিয়ে দিচ্ছি, তোমরা জয় স্যারের সাথে কাল। হ্যাঁ স্যার একটা নয়তো স্যার ভুলে যায় আর কি স্যার দুদিন পরে চলে যাবো তো স্যার তখন লিখতে ভুলে যাবো খাতে তখন ঠিক স্যার আছে। আজকে ক্লাসে পিডিএফ টা পাঠিয়ে দেবেন হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, স্যার আজকে ক্লাসে অনেকগুলো নতুন নতুন জিনিস পেলাম স্যার ওই পিডিএফ টা প্যাট্রিজেনেশন পাঠিয়ে দেবেন ওইগুলো হ্যাঁ, ঠিক একটা আছে। স্যার প্লিজ পাঠিয়ে দিন হুম, ঠিক থ্যাংক আছে ইউ স্যার গুড নাইট ওকে।